আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করছি আমাদের আজকের আলোচনা। আচ্ছা সুপ্রিয় বন্ধুরা, দেখো আমাদের যখন তোমরা চতুর্থ অধ্যায়টি খুলবে তখন প্রথমেই দেখতে পাবে অধ্যায়ের নামের নিচে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের নিচে একটি চিত্রের মতো করে দেওয়া আছে। তো সেই চিত্রটার মধ্যে তোমরা দেখবা লেনদেন এবং লেনদেনকে দুই ভাগে যে ভাগ করা হয়েছে, মূলধন এবং মুনাফা জাতীয়, এই দুইটা কথা লেখা আছে। তার পরবর্তীতে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাপ্তি বা আয়ের কথা বলা হচ্ছে এবং ব্যয়ের কথা বলা হচ্ছে। অনুরূপভাবে মুনাফা জাতীয় ক্ষেত্রে সেম একই কথা লেখা আছে। তো চলো আমরা এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো মূলত মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে কেমন, যেই সকল লেনদেনগুলো দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং যে সকল লেনদেনগুলোর মাধ্যমে আমরা 1 বছরের চেয়ে বেশি মেয়াদে সুবিধা ভোগ করে থাকি এবং সাধারণত এটা টাকার অঙ্কটা তুলনামূলকভাবে বড় হয়ে থাকে এবং এটা একটা অনিয়মিত, এটা হচ্ছে প্রতিদিনকার নিত্যনৈমিত্তিক ব্যাপার নয়। এই ধরনের যে লেনদেনগুলো আছে সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, একটা কম্পিউটার ক্রয় করা হলো, প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করা হলো, এই যে এই ধরনের লেনদেনগুলো যেগুলো দেখা যায় অনেক মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়, প্লাস হচ্ছে এই সকল সম্পদগুলো থেকে আমরা একটা দীর্ঘকালীন সময় 5 বছর 10 বছর এবং কোনো কোনো সম্পদ যেমন জমি, এগুলো থেকে আমরা আমৃত্যু পর্যন্ত ফলাফল ভোগ করতে পারি। তো এই ধরনের লেনদেনগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আর পক্ষান্তরে তার ঠিক বিপরীত হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, যেমন যে লেনদেনগুলো প্রতিনিয়ত সংঘটিত হয় এবং যেগুলো 1 বছরের সময়সীমার মধ্যেই তার উপযোগিতা শেষ হয়, যেমন ধরো বেতন দেওয়া হলো, তারপরে বাড়ি ভাড়া দেওয়া হলো, বিজ্ঞাপন প্রদান করা হলো, পণ্য ক্রয় বিক্রয়, এগুলো হচ্ছে নিত্যনৈমিত্তিক ব্যাপার, প্রতিনিয়ত ঘটে। তো এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন, ঠিক আছে? এটা আমরা জানলাম। তার পরবর্তীতে তোমরা হচ্ছে আরও বই যখন স্ক্রল করে রিডিং পড়বা সেখানে বিস্তারিত লেখা আছে, এগুলো পড়ে নিবা। তবে আমি একটু জাস্ট আলোচনা করছি আরেকটা বিষয়, যে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা তোমরা বই রিডিং পড়লে এটা খুব সিম্পলি লেখা আছে, অর্থাৎ যেই পরিমাণ টাকাটা আমরা পাবো সেটাই হচ্ছে পুরোটাই আমাদের প্রাপ্তি। তো প্রাপ্তি থেকে আমাদের আয়টাকে আবার ক্লাসিফিকেশন করে বের করে নিতে হয়। যেমন হচ্ছে তুমি একটা পুরাতন আসবাবপত্র বিক্রি করলা কত, যেমন ধরো 1 লক্ষ টাকা। তবে এটাও বলে রাখা ভালো যে পুরাতন আসবাবপত্র যখন প্রতিষ্ঠানে থাকে, একটা আসবাবপত্র যখন প্রথমে ক্রয় করা হয় সেটার দাম ধরো 1 লক্ষ টাকা। তো 1 বছর পরে এটার মূল্য কি 1 লক্ষ টাকা থাকে না, তখন আমরা এটাকে কী করি, ডেপ্রিসিয়েশন বা অবচয় নামক হিসাবের মাধ্যমে এটার মূল্যটাকে আমরা হ্রাস করে থাকি। তো এভাবে করে আফটার 5 ইয়ার্স or 10 ইয়ার্স এরকম দেখা যায় যে 5-10 বছর পরে এটার মূল্যটা, অবশিষ্ট মূল্যটা দাঁড়ায় ধরো 20,000 টাকা। কিন্তু আমরা এটা পুরাতন মাল হিসেবে বিক্রি করতে যেয়ে তখন দেখা গেলো যে আমরা এটা 30,000 টাকা বিক্রি করে ফেলছি। তখন আমাদের এই 30,000 টাকা হবে মূলধন জাতীয় প্রাপ্তি। আর তাহলে আমাদের মূলধন জাতীয় আয় কত, এটার মূল্য ছিল 20,000 টাকা, কিন্তু আমরা বিক্রি করেছি 30,000 টাকা। এই যে পার্থক্যটা, এই পার্থক্য যে 10,000 টাকা, এটা হচ্ছে মূলধন জাতীয় আমাদের আয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ তোমরা রিডিং করে জানিয়ে নিবা। এবং এখন এই অধ্যায়ে যে আলোচনার বিষয় আরেকটা আছে, যেখানে তোমরা বইয়ের লাস্টের দিকে, মানে এই চ্যাপ্টারের শেষের দিকে ছক দেখতে পাবা। ছকের মধ্যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অনেকগুলো দেওয়া আছে এবং এটা শ্রেণীবিভাগ করা আছে এবং ব্যাখ্যাটাও দেওয়া আছে। তো সেটা তোমরা দেখে নিও। আশা করি এই পর্যন্ত এই অধ্যায়ের মূল আলোচনা, এর বাইরে আসলে তেমন আলোচনা করার গুরুত্ব এই অধ্যায় রাখে না। তোমরা পড়ার পরে যদি আমার এই আলোচনা শোনার পরে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি ইনশাআল্লাহ কমেন্টে তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যখন প্রত্যেকটা অধ্যায়ের, এখন আমি আলোচনা করছি প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো, যাতে করে আমাদের সৃজনশীল আলোচনাটা শুরু করলে বুঝতে সহজ, এই জন্য আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা যখন সৃজনশীল শুরু করবো তখন সেটার সাথে রিলেটেড বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।